প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ গণিতক এবং গুণনীয়ক এই অধ্যায়ের 35 পৃষ্ঠা থেকে আজকে ক্লাস শুরু করছি। ইতিপূর্বে আগের পার্টটা যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো আজকে এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগের পার্টে হচ্ছে যে গণিতকের মাধ্যমে লসাগু বের করা শিখেছি, যেটা একটু জটিল, জটিল মানে একটু বড় হয়। তো এই আজকে আমরা দেখো এই লসাগুর নতুন একটা পদ্ধতি এখানে শিখবো। তো প্রসঙ্গত উল্লেখ করতে হয়, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে, প্লাস ভিডিওতে হচ্ছে যে লাইক তোমরা দেবে অবশ্যই। তো কিভাবে কোনো সংখ্যাকে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ করা যায়। উৎপাদক আর গুণনীয়ক আসলে একই জিনিস। তো এরা বলেছে চতুর্থ শ্রেণীতে তোমরা মৌলিক এবং যৌগিক সংখ্যা সম্পর্কে জেনেছো। তো মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে যে সংখ্যার শুধুমাত্র দুইটা গুণনীয়ক থাকে, একটা হচ্ছে এক আর ওই সংখ্যা নিজে। গুণনীয়ক মানে কি, যে সংখ্যা দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করলে ভাগগুলো মিলে যায়। যেমন দেখো এখানে আমি যদি 6-এর গুণনীয়ক গুলো চাই, এটা বের করার একটা সিস্টেম আছে। তো আমি পরে দেখাবো, এটা গসাগুর ক্ষেত্রে গুণনীয়ক দিয়ে করতে হয়। তো 6-এর গুণনীয়ক হচ্ছে 1, তারপর 2, তারপর 3, হ্যাঁ, তারপর হচ্ছে 6। তো এই প্রত্যেকটা সংখ্যা দিয়ে আমি যদি 6-কে ভাগ করি, তাহলে ভাগশেষ 0 আসবে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হবে ভাগটা। তাহলে এগুলো হচ্ছে 6-এর গুণনীয়ক। তাহলে এই 6-এর দেখো আমরা 4টা গুণনীয়ক পেলাম। হ্যাঁ, তো এটাকে বলা হয় যৌগিক সংখ্যা। আর যে সংখ্যার, যেমন ধরো 7, এর কিন্তু শুধুমাত্র দুইটা গুণনীয়ক আছে, একটা হচ্ছে 1 আর ওই সংখ্যা নিজেই। 1 দিয়ে ভাগ দিলেও বিভাজ্য হবে, 7 দিয়ে ভাগ দিলেও বিভাজ্য হবে। তো এই সংখ্যাটাকে বলা হয় মৌলিক সংখ্যা। তো এইখানে দেখো কিছু সংখ্যা দেওয়া হয়েছে। সজীব তাদের বাগানের আম গাছগুলো থেকে আলাদা আলাদা ভাবে এই সংখ্যক আম পেরেছে। তো আমের সংখ্যা ব্যবহার করে নিচের সব পূরণ করি। দুইটা গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা। তাহলে দেখো এই যে 7-এর কথা বলছিলাম, দুইটা গুণনীয়ক আছে। তারপর হচ্ছে এখানে 37 যেটা আছে, এর কিন্তু শুধুমাত্র দুইটা গুণনীয়ক আছে, একটা হচ্ছে 1 আর ওই 37। তো এরপরে দেখো 43 যেটা আছে, 43। তারপর 49-এর কিন্তু 7 × 7 = 49 হয়, তার মানে তিনটা বা তার বেশি গুণনীয়ক হয়ে গেলেই যৌগিক হয়ে যায়। 57-কে কিন্তু 3 দিয়ে ভাগ যায়। আমরা এই পার্টে দেখো একটা সংখ্যা কিভাবে 3 দিয়ে বিভাজ্য হয় কিনা একটা সূত্র আছে, এই যে অঙ্কগুলো যোগ করতে হয়, এই অঙ্কগুলো যোগ করে দেখো 12 হয়। তো সেই যোগফলটা যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই পুরো সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। তো এইখানে কিন্তু এর দুইটার বেশি গুণনীয়ক আছে। এই 59 যেটা আছে, হ্যাঁ, এইটা যোগ করে দেখো 9 আর 5-এ 14 হয়। তো 14 যেহেতু 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য হবে না। কিন্তু এইটা দেখো 3 দ্বারা বিভাজ্য হবে, যেহেতু যোগফলটা 9 হয়। 9 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা এখানে যে কটা সংখ্যা পেলাম, যে এই 4টা, এই 4টার কিন্তু শুধুমাত্র দুইটা করে গুণনীয়ক আছে, একটা হচ্ছে 1 আর ওই সংখ্যাটা নিজে। এই বাকি যেগুলো থাকলো, দুইটার অধিক গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা, তাহলে 4। হ্যাঁ, 4-এর গুণনীয়ক দেখো 1 আছে, 2 আছে, 4 আছে, তিনটা, মানে দুইটার বেশি। তারপর 12, তারপর ধরো 21। হ্যাঁ, 21-এর যেমন 1 আছে, 21 তো আছেই, আর তার সাথে 3 আছে, 7 আছে, তারপর 36, তারপর 49, তারপর 57, এরপর 63। এই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মোট 11টা ছিল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ওকে। তো সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো মৌলিক, কোনগুলো যৌগিক? তাহলে যেগুলোর দুটো করে গুণনীয়ক ছিল, একটা ওরা করে দিয়েছে 7, তাহলে এখানে হবে 37, তারপরে হবে 43, তারপরে হবে 59। এগুলোর হচ্ছে দুইটা করে গুণনীয়ক ছিল, দুইটি। তাহলে এগুলোকে আমরা বলবো মৌলিক সংখ্যা। অর্থাৎ মৌলিক সংখ্যা কাকে বলে আসলে তোমরা এটাও বলতে পারো, যেসব সংখ্যা শুধুমাত্র দুইটা করে গুণনীয়ক আছে তাদেরকে মৌলিক সংখ্যা বলে। কিন্তু 1-কে কিন্তু মৌলিক সংখ্যা ধরা হয় না। সেক্ষেত্রে 1-এর চেয়ে বড় কথাটা সামনে দিলে ভালো হয়, যে 1-এর চেয়ে বড় যেসব সংখ্যার হচ্ছে শুধুমাত্র দুইটা গুণনীয়ক থাকে, তাকে মৌলিক সংখ্যা বলে। তো আমের সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যাগুলো ছাড়া বাকি সকল সংখ্যা হবে কি যৌগিক। এখানে জায়গা নেই, আমরা বাইরে লিখি সকল সংখ্যায়, যে এই সংখ্যাগুলো যৌগিক, কেননা দুইটার বেশি গুণনীয়ক হলেই সেটা যৌগিক সংখ্যা হয়ে যায়। হ্যাঁ, সকল সংখ্যা যৌগিক হবে যা একাধিক মৌলিক সংখ্যার গুণফলের সমান। যেমন দেখো 4-কে আমি দুইটা মৌলিক সংখ্যা অর্থাৎ 2 × 2 লিখতে পারি। 12-কে প্রথমে 2 × 6, তারপরে 6-কে ভেঙে আবার 2 × 3, একাধিক মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়। তো এগুলো আমরা দেখো এইভাবেও যেমন বের করতে পারি, আর একটা হচ্ছে এই সিস্টেমে বের করা যায়। যেমন 36 আছে, হ্যাঁ, এখানে সবসময় মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে, যেমন 2, 3, 5, 7 এর মধ্যে থাকলেই হয়। তো জোড় সংখ্যা হলে যেমন এটাকে 3 দিয়েও যায়, তুমি চাইলে আগে 3 দিয়েও দিতে পারো, কিন্তু আগে ছোট দিয়ে দিলে জিনিসটা গোছানো থাকে। তাহলে 2 দিয়ে দিলে দেখো 18, আবারও 2 দিয়ে, তাহলে এখানে হলো 9। এবার আমরা 3 দিয়ে দেবো, এটা 3 × 9। তো মৌলিক গুণনীয়ক গুলো এইভাবে গুণন আকারে লিখতে হয়। 36 সমান দেখো এই যে এগুলো সবগুলো আমরা গুণ করব, 2 × 2 × 3 × 3, এবং এটা
এটা গুণ করে অবশ্যই এই সংখ্যাটা আসতে হবে, তাহলে তোমরা বুঝবে যে ঠিক আছে। 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে 36। এইভাবে আমরা মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করতে পারি। একইভাবে 49 কে দেখো 7 গুণন 7। তো এই পদ্ধতিকে বলা হয় মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ। এর প্রত্যেকটা গুণনীয়ককে বলা হয় মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক। এই যেগুলো নিচের সংখ্যাগুলো মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করি। তা প্রথমে আছে দেখো 18। তো আমি এই নিয়মই করছি, এটাই সুবিধা। হ্যাঁ, প্রথমে আমি 2 দিয়ে দিলাম। এখানে কোনো যৌগিক সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাবে না, যেমন 6, 9 এই ধরনের। এই যে এই 4টা সংখ্যা মনে রাখলেই সুবিধা। তো 2 দিয়ে দেখো 9 দুগুণে 18, তারপর 3 দিয়ে দিলাম, 3 তিরিক্ষা 9। এরপর আমরা এইটা গুণফল আকারে লিখে দেবো, 18 সমান 2 গুণন 3 গুণন 3। দেখো গুণ করে দেখো, 3 তিরিক্ষা 9, 9 দুগুণে 18। আচ্ছা, এরপর আছে 27। তো এটাকে যেহেতু 2 দিয়ে যায় না, আমি 3 দিয়ে দিলাম, 3 নং 27। তারপর আবার 3 দিয়ে দিলে 3 তিরিক্ষা 9। এখানে মৌলিক সংখ্যা আসলে আর দেওয়া যাবে না। একে যদি আবারও 3 দিয়ে দিয়ে 1 করে নিয়ে আসো, তাহলে 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়, সেটা কিন্তু ভুল ধরা হবে। তাহলে আমি এইভাবে লিখতে পারি, 27 সমান হচ্ছে 3 গুণন 3 গুণন 3। তাহলে 3 তিরিক্ষা 9, 3 নং 27। এইভাবে চেক করলে আর ভুলটা থাকবে না। আচ্ছা, এরপর আছে 32। তো জোর হলে আমি দেখো 2 দিয়ে দেবো। প্রথমে 16 দুগুণে 32, তারপর 2 দিয়ে দিলে এটা হচ্ছে 8 দুগুণে 16। তারপর আবার যদি 2 দিয়ে দিই, 4 দুগুণে 8, আবার 2 দিয়ে দিলে 2। আচ্ছা, লাস্টে দেখো মৌলিক সংখ্যা চলে আসছে। 2 কিন্তু একটা জোড় সংখ্যা হলেও মৌলিক সংখ্যা, একমাত্র জোড় অথচ মৌলিক সংখ্যা 2। তাহলে 1 2 3 4, 5টা 2, 2 3 4 5। এটা গুণ করে চেক করে দেখো 32 আছে কিনা। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে 56। তো এটাও যেহেতু জোড় সংখ্যা, ফার্স্টে আমরা 2 দিয়ে দেবো। তাহলে 28 দুগুণে 56। তারপর 2 দিয়ে দিলে 14 দুগুণে 28, আবার 2 দিয়ে দিলে 7। তাহলে এখন আমরা লিখে ফেলবো 56 সমান 3টা 2, 2 2 2 গুণন 7। তাহলে 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 28 দুগুণে 56। এই ছিল আমাদের 35 পৃষ্ঠার কাজ। এবার আমরা 36 পৃষ্ঠায় যাই। এখানে বলা হয়েছে মহাখালী বাস টার্মিনাল থেকে সকাল 8টায় ময়মনসিংহ এবং বগুড়াগামী 2টি কোম্পানির বাস একসঙ্গে ছাড়লো। ময়মনসিংহ এবং বগুড়াগামী বাসগুলো যথাক্রমে 12 মিনিট এবং 15 মিনিট পর পর ছাড়ে। উক্ত দুটি কোম্পানির বাস, এই যে ন্যূনতম কমপক্ষে এগুলো বললে লসাগুর অঙ্ক, কতক্ষণ পর আবার একসাথে ছাড়বে। আগের পাটে আমরা এরকম ঘন্টা বাজার একটা অঙ্ক করেছিলাম, এই যে 34 পৃষ্ঠার যে লাস্ট অঙ্কটা। তো এটাও যেমন লসাগুর অঙ্ক। এটা মনে রাখতে হয় যে এই ধরনের অঙ্কগুলো এই যে পরপর বাজার কথা বলে, বা পরপর ছাড়া, অথবা এখানে ন্যূনতম কমপক্ষে এই কথাগুলো থাকে। তো এই সমস্যা সমাধানের জন্য এখন দেখো এই লসাগুটা এখন এই নিয়মে আস্তে আস্তে আসবে। তো আমরা এখানে আসলে একটু ভিন্ন ভিন্ন মানে এটাই করেছে। আমরা একটু হচ্ছে ডিটেলস যদি করতে যাই, তাহলে প্রথমে 12কে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 3 দুগুণে 6। তাহলে আর পাশে যেটা আরেকটা সংখ্যা ছিল সেটা হচ্ছে 15। তাহলে দেখো এটা 3 5 15। হ্যাঁ, তো এইখানে আমরা হচ্ছে যে ওই কথাটা একটু লিখে নিতে পারি যে 12 ও 15 এর লসাগু, যেটা লঘিষ্ঠ সাধারণ গণিতক, লসাগু করলে হচ্ছে বাস দুটি কত মিনিট পর একসাথে ছাড়বে। ওই যে বেলের অঙ্কের মতোই, যে কতক্ষণ পরে আবার একত্রে বাজবে, একসাথে ছাড়বে তা জানা যাবে। তো এই এই কথাটা তোমরা উপরে লিখে নেবে। তারপরে এই যে মৌলিক গুণনীয়ক গুলো বের করে নেবে। এবার 12 সমান দেখো 2 গুণন 2 গুণন 3। তারপর 15 সমান হচ্ছে 3 গুণন 5। তো এই যে এইখান থেকে দেখো আমরা লসাগুটা কিন্তু সুন্দর বের করতে পারবো। তো এটার যে সিস্টেম সেটা হচ্ছে যে লসাগুর যেটা সিস্টেম সেটা হচ্ছে, আমি এইখানে লিখবো যে সংখ্যাগুলোর, এটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে লসাগু, সংখ্যাগুলোর লসাগু। তো ফার্স্ট টাইম হচ্ছে কমন গুলো নিতে হয়, অথবা তোমরা সর্বাধিক ভাবতে পারো যে এখানে সর্বাধিক কয়টা 2 আছে, 2টা, তাহলে 2টা 2 আসবে। তারপরে এখানে 3 আছে একবার, এখানেও একবার, তাহলে একটা 3 আসবে, মানে কাউকেই ছাড়বে না, আবার 5ও আসবে। তো এইগুলো যদি আমরা গুণ করে দিই, 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, এইভাবে কিন্তু আমরা লসাগুটা বের করতে পারি। তো দেখো এই যে 2টা 2 আছে, 2টাই আসলো। 3 2টার মধ্যে থেকে একটা আসবে, আবার এক এক জায়গায় আছে কোথাও নেই, তারপরে সেটাও নিতে হবে। তো
তো এটা আসলে বোঝার জন্য এখানে একটু বেশি বেশি লিখেছে দেখো, যে 12 আর 15 সাধারণ উৎপাদক হচ্ছে 3, একটা কমন ছিল এই যে 3। তারপরে 12 এবং 15 অন্যান্য উৎপাদক গুলো কি কি ছিল? হ্যাঁ, দুইটা 2 আর ওইখানে একটা 5। তারপরে লঘিষ্ঠ সাধারণ গণিতক বা লসাগু হিসেবে এটাও আসবে, তারপর এগুলো আসবে, এই যে 10 হয়ে গেল, মানে 60 হয়ে গেল। তো এখন আমরা বলবো যেহেতু এটা লসাগু, তাহলে আমরা বলবো যে বাস দুটি 60 মিনিট, ওই এককটা যেহেতু ওদের মিনিটে ছিল, তো 60 মিনিট মানে আমরা কি জানি 1 ঘন্টা, তাহলে বা 1 ঘন্টা পর একত্রে একত্রে ছাড়বে। এখন এইখানে যদি টাইম একটা দেয়া থাকে, হ্যাঁ এখানে বলেছিল কখন, যে সকাল 8টায় একবার একসাথে ছেড়েছিল, তাহলে অতএব বাস দুটি, আমরা যেহেতু বের করলাম যে 1 ঘন্টা পরে আবার একসাথে ছাড়বে, হ্যাঁ তাহলে একত্রে ছাড়বে। এখন আমরা টাইমটা বের করে ফেলবো, তাহলে সেটা হচ্ছে 8টা যোগ 1 ঘন্টা মানে 1, তাহলে সমান সকাল, যেহেতু টাইমটা সকাল দেয়া ছিল, তাহলে সকাল 9টায়। তো এটি কিন্তু অঙ্কটার অ্যান্সার। তো এরপরে নিচে আরো কিছু অঙ্ক রয়েছে, আমরা সেগুলো একটু সলভ করবো আস্তে আস্তে। এইখানে দেখো মৌলিক গুণনীয়কের সাহায্যে 8 এবং 10-এর লসাগু নির্ণয় করি। ওরা যেমন ঘর করে করেছে, আমরা ডিরেক্ট হচ্ছে এইভাবে মৌলিক গুণনীয়ক বের করে দিই। 4, 2, তারপর আছে 10। 10-এর ক্ষেত্রে দেখো 2 আর 5। এবার আমরা এগুলো গুণন আকারে লিখে নেব। হ্যাঁ, 2 গুণন 2 গুণন 2। আর 10-এর ক্ষেত্রে হচ্ছে 2 গুণন 5। তো এখন দেখো এদের লসাগুটা আমরা একবারই করে ফেলতে পারবো, লসাগু। তো সর্বাধিক নিতে হয়, মানে এমন না যে মোট কয়টা 2 আছে তা। এখানে 2 আছে কয়বার? 3 বার। এখানে 2 আছে কত? একবার। তার মানে এই 3 বার 2 নিতে হবে। 2, 2, 2। আর লসাগু কাউকেই ছাড়ে না, সো এক জায়গায় থাকলে সেটাকেও নিতে হবে 5। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, আর 20 দুগুণে হচ্ছে 40। তো এটাই হচ্ছে লসাগু। তো আরো একটা প্রসেস আছে লসাগু, তোমরা জানো যে এইভাবে বক্স করে করা যায়। হ্যাঁ, 2 দিয়ে দেখো 4 দুগুণে 8, এটা 5। তো 2 জনকে ভাগ না গেলে দেওয়া যাবে না। তো এখন এগুলো সবগুলো গুণ করে 4 5 20 আর 20 দুগুণে 40, একই রেজাল্ট হবে। এটা গুণিতক দিয়ে করলেও একই হবে। তো এখন এই প্রসেসটাই এইখানে আসলে বলে দেওয়া হয়েছিল, যে আমরা এইভাবে আসলে লসাগুটা বের করতে পারি। তো 8 ও 10-এর অন্যান্য গুণনীয়ক, হ্যাঁ এখানে একটু ডিটেলস বলেছিল আসলে বোঝার জন্য, এটা তেমন কিছু না। তো এই ছিল আমাদের আজকের পার্ট। আজকে আমরা এই পর্যন্ত 36 পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করে দিলাম। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।